বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের প্রত্যাশা, রাজনৈতিক বিভক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে নাগরিকের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সুব্রত চৌধুরীর রিপোর্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা থেকে রাজপদ, সংকট থেকে শীর্ষ পদ। এই শীর্ষ পদে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে সহায়ক হবে বলে প্রবাসীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বাংলাদেশের সংঘাতময় রাজনীতিতে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচন তাঁর প্রতি বিএনপির কৃতজ্ঞতারই প্রকাশ বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে কেউ কেউ মনে করেন বীর রাজনীতিকরণের সময়ে রাষ্ট্রপতি পদে তার নির্বাচন রাজনীতিকে আরো সম্মানিত করেছে। বাংলাদেশের সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ জার্সি স্টেট বিএনপি সাউথের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ জার্সি স্টেট সাউথের পক্ষ থেকে আমি মোহাম্মদ দিদার, ভারপ্রাপ্ত সভাপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন। নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকের মৌলিক অধিকার আরো সুদৃঢ় ও সমুন্নত হবে, এটাই প্রবাসীদের প্রত্যাশা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাদের জনাব ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করায় আমরা বিএনপি সাউথের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাননীয় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য আমাদের ফখরুল সাহেবকে ধন্যবাদ। প্রবাসীরা মনে করেন সততা এখন বিরল হলেও নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজন বিদিত। সজ্জন ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা আশা করছেন তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টেট ক্যাপিটাল ভবনে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে এফবিআই। আইন প্রণেতাদের হত্যার উদ্দেশ্যই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইএসের সঙ্গে সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ওই নারীর বিরুদ্ধে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। যাযাবর মিন্টু রিপোর্ট। নিউ ইয়র্কের আলবানিতে স্টেট ক্যাপিটাল ভবন। অভিযোগ, এখানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিলেন ৩৫ বছর বয়সী জেসিকা বোয়ি। কর্তৃপক্ষ জানায় ১ মাসেরও বেশি সময় ধরে নজরদারিতে ছিলেন বোয়ি। তার বেশ কয়েকটি অনলাইন অ্যাকাউন্টে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনে পোস্ট পাওয়ার পর তদন্ত শুরু করে এফবিআই। তদন্তকারীদের দাবি, গত জুলাই থেকে স্টেট ক্যাপিটালে হামলার পরিকল্পনা করেছিলেন বোয়ি। হামলার সম্ভাব্য স্থান ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তিনি অন্তত 5 বার ক্যাপিটাল চত্বরে যান। বিস্ফোরক তৈরির কৌশল শেখা এবং বোমা তৈরির উপকরণ কেনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রয়োজনে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ওপর গুলি চালাতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের ব্যবস্থাও করেছিলেন তিনি। তদন্তকারীরা বলছেন, হামলার পর দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ছিল বোয়ির। এমনকি পরবর্তী সময়ে হোয়াইট হাউস কিংবা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হামলার কথাও তিনি বিবেচনা করেছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। Ms. Bowie didn't just want to kill lawmakers, she wanted a complete disruption of our government. 5 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করা বোয়ির সঙ্গে আইএসের যোগাযোগ ছিল বলেও অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, তার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে বৃহত্তর সংগঠনের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি এখনও তদন্তাধীন। যাযাবর মিন্টু, চ্যানেল আই। সাবেক মার্কিন কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের বিরুদ্ধে আবারও যৌন অসদাচরণের অভিযোগে তদন্ত শুরু করেছে এফবিআই। এ ঘটনায় তদন্তে নেমে তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। ওয়াশিংটনে তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এখনও কোনো অভিযোগপত্র বা গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়নি। সৈকত দেবনাথের রিপোর্ট। সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগের তদন্তে
নতুন করে তৎপর হয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে গত শনিবার সান ফ্রান্সিসকো বিমানবন্দরে সোয়ালওয়েলের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। পরদিন ওয়াশিংটনে তার বাড়িতে তল্লাশি চালান ফেডারেল এজেন্টরা। সোয়ালওয়েল গত এপ্রিল মাসে মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ ওঠে, তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। এসব অভিযোগ উঠলেও এখন পর্যন্ত সোয়ালওয়েলকে গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনার কথাও জানায়নি ফেডারেল কর্তৃপক্ষ। সৈকত দেবনাথ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নথিবিহীন অভিবাসীদের কর দেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন আনার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। আলোচনার কেন্দ্রে রয়েছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর বা ITIN। সামাজিক নিরাপত্তা নম্বর না থাকা ব্যক্তিরা বর্তমানে এই নম্বর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কর জমা দিতে পারেন। প্রস্তাবিত পরিবর্তনে নথিবিহীন অভিবাসীদের ITIN অন্যদের থেকে আলাদা করার কথা ভাবা হচ্ছে। এতে নতুন করে ITIN নিতে গেলে আবেদনকারীদের IRS এর কাছে নিজেদের অভিবাসন স্থিতি প্রকাশ করতে হতে পারে। তবে IRS এর কর্মকর্তাদের একাংশ আশঙ্কা করছেন এতে অভিবাসীরা কর জমা দেওয়া থেকে বিরত থাকলে সরকারের কর আদায় কমে যাবে। উত্তর কোরিয়ার কাছে 57টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে নতুন একটি হেলিপ্যাড উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। তবে উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যান গায়ু বেক বলেছেন, পিয়ংইয়ংয়ের কাছে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিজের কর্মস্থলের বাইরে গাড়িতে প্রায় 8 ঘন্টা আটকে থাকার পর মৃত্যু হয়েছে 10 মাসের এক শিশুর। পুলিশ জানিয়েছে, শিশুটিকে ভুল করে গাড়িতে রেখেই কাজে চলে গিয়েছিলেন তার দাদি, চিকিৎসক স্টেসি ফাজেন বেকার। ওই দিন বাইরে তাপমাত্রা ছিল প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস আর গাড়ির ভেতরের তাপমাত্রা উঠেছিল প্রায় 46 ডিগ্রিতে। পরে শিশুটিকে গাড়ির পেছনের আসন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সাউথ কেন্টে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 92 বছর। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য নিশ্চিত করে। তার মৃত্যুতে নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইক ব্লুমবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক প্রকাশ করেন। তিনি জানান, ন্যান্সি ছিলেন অসাধারণ চিন্তাশক্তি ও অন্তর্দৃষ্টির অধিকারী। তিনি একই সঙ্গে একজন বিচক্ষণ কূটনীতিকও ছিলেন। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সীমিত করার নতুন ভিসা নীতির বিরুদ্ধে মামলা করেছে একাধিক ইউনিয়ন ও অধিকার সংগঠন। ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের F ভিসা এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির J ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর হবে, আর সাংবাদিকদের I ভিসার মেয়াদ কমিয়ে সর্বোচ্চ 240 দিন করা হবে। চীনা নাগরিকদের সাংবাদিকদের ক্ষেত্রে এই সময়সীমা 90 দিন। আগামী 15 সেপ্টেম্বর থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা। সংগঠনগুলোর দাবি, এতে বিদেশি শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকদের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।